গভীর রাতে লাশ কাটা ঘরের পাশ দিয়ে বাড়ি ফিরছিল দুই বন্ধু। হঠাৎ ঘন কুয়াশার মধ্যে তারা দেখতে পেল একটি তেঁতুল গাছের ডালে অস্বাভাবিকভাবে ঝুলে আছে এক তরুণী। আর ঠিক তার নিচেই দাঁড়িয়েছিল সাদা চোখের এক যুবক। এরপর সেই মেয়েটি তাদের দিকে তাকিয়ে এমন একটি কথা বলেছিল যা শুনে দুজনের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আজকের এই সত্য ঘটনাভিত্তিক ভূতের গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন সজীব। আর সজীবের দাবি ঘটনাটি তার নিজের সাথেই ঘটেছিল। সময়টা ছিল 2024 সালের ডিসেম্বর মাসের শুরুর দিক। সজীবদের গ্রামে কোনো খেলার মাঠ ছিল না। তাই সজীব ও তার বন্ধু রিফাত প্রায় প্রতিদিন বিকেলে একসঙ্গে হাঁটতে বের হতো। একদিন হাঁটতে হাঁটতে রিফাত আর তার পরিচিত এক বন্ধুর কথা বলল। তার নাম ছিল আরমান। আরমান একটি পুরনো হাসপাতালের পেছনের আবাসিক এলাকায় থাকত। হাসপাতালটির রাস্তার পাশে হওয়ায় সেখানে মানুষের যাতায়াত ছিল। বাইরে থেকে দেখলে জায়গাটা খুব একটা অস্বাভাবিক মনে হতো না। তবে হাসপাতালের পেছনে ডাক্তার ও তাদের পরিবারের থাকার জন্য কয়েকটা বড় বড় বিল্ডিং ছিল। আর সেই বিল্ডিংগুলোর পাশেই ছিল একটি বিশাল খেলার মাঠ। মাঠ থেকে কিছুটা দূরেই ছিল হাসপাতালের পুরনো মর্গ বা লাশ কাটা ঘর। আর ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল একটি বিশাল তেঁতুল গাছ। গ্রামের সবাই গাছটিকে ভয় পেত। লোকমুখে শোনা যেত বহু বছর আগে এই গ্রামেরই এক তরুণী ওই গাছের কাছে এক রহস্যজনক ও মর্মান্তিক ঘটনায় মারা গিয়েছিল। সেই ঘটনার পর থেকেই গাছটিকে ঘিরে নানা ধরনের অদ্ভুত গল্প ছড়িয়ে পড়েছিল। গ্রামের প্রায় সকলেই ঘটনাটি জানত, কিন্তু সজীব আর রিফাত এসব কথাকে তেমন একটা গুরুত্ব দিত না। তাদের কাছে এগুলো ছিল গ্রামের প্রচলিত কিছু গল্প মাত্র। এরপর থেকে তারা প্রায় প্রতিদিনই আরমানদের মাঠে যেত এবং ব্যাডমিন্টন খেলতো। খেলতে খেলতে কখনো রাত 8টা, এমনকি রাত 9টাও বেজে যেত। একদিন রাতে ব্যাডমিন্টন খেলার আগে আরমান বলল, আজকে রাতে আমার মামাতো ভাই আসবে, ওর সঙ্গে ব্যাডমিন্টন খেলতে হবে, তাই আজকে মাঠে একটু বেশি সময় থাকতে হবে। সজীব আর রিফাত দুজনেই রাজি হয়ে গেল। রাত 10টার দিকে সজীব বাসায় ফোন করে জানিয়ে দিল যে বাসায় ফিরতে আজ একটু দেরি হবে। তারপর সজীব আর রিফাত পাশের একটি বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর আরমান তার মামাতো ভাইকে নিয়ে এসে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। তার নাম ছিল নাইম। আরমান বলল, শোন সবাই, 3টি ম্যাচের একটি সিরিজ হবে। যারা সিরিজ হারবে তারা বিজয়ীদের তেলে ভাজা খাওয়াবে, ঠিক আছে? প্রথমে সজীব রাজি হচ্ছিল না, কিন্তু পরে সে বলল, আচ্ছা ঠিক আছে, রাজি। রাত 10:30টার দিকে খেলা শুরু হলো। 4 জন মিলে বেশ জমিয়ে ব্যাডমিন্টন খেলতে লাগলো। খেলার উত্তেজনায় কখন যে সময় চলে গেল কেউ খেয়ালই করলো না। খেলা শেষ হতে হতে রাত প্রায় 11টা 45 মিনিট বেজে গেল। শেষ পর্যন্ত সজীব আর রিফাতি জিতে গেল, কিন্তু তখন আর কোনো দোকান খোলা ছিল না। তাই আরমান বলল, এখন তো সব দোকান বন্ধ হয়ে গেছে, আগামীকাল বিকেলে তোদের তেলে ভাজা খাওয়াবো। সজীব আর রিফাত রাজি হয়ে গেল। তারা আরমান ও নাইমকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিল। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই দুজনে সিদ্ধান্ত নিল শর্টকাট পথে লাশ কাটা ঘরের পাশ দিয়ে চলে যাবে। তখন তারা ভাবতেও পারেনি এই ছোট্ট
ছোট্ট সিদ্ধান্তটাই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের শুরু হতে যাচ্ছে। লাশ কাটা ঘরের কাছে পৌঁছাতেই হঠাৎ চারপাশে ঘন কুয়াশা নেমে এলো। মুহূর্তের মধ্যেই পরিবেশটা কেমন যেন বদলে গেল। কিছুক্ষণ আগেও যে জায়গাটা পরিচিত মনে হচ্ছিল, হঠাৎ সেটা কি অচেনা মনে হতে লাগলো। সজীব আর রিফাত একটু অবাক হলেও শেষ পর্যন্ত বিষয়টাকে গুরুত্ব দিল না। তারা হাঁটতে থাকলো। কিছু দূর এগোতেই কোথা থেকে যেন একটা ছোট্ট ছেলের কান্নার শব্দ ভেসে এলো। শব্দটা ছিল একেবারে স্পষ্ট। দুজনেই থেমে গেল। কিছুক্ষণ চারপাশে তাকিয়ে থাকলো, কিন্তু কাউকে দেখা গেল না। তখন তারা ভাবল, হয়তো আশেপাশের কোনো বাড়ির বাচ্চা কান্নাকাটি করছেন। তাই তারা আবার হাঁটতে শুরু করলো। এরপর তারা সেই তেঁতুল গাছটার কাছে পৌঁছালো। আর ঠিক তখনই সজীব এমন কিছু দেখতে পেল যা আজও তার চোখ থেকে মুছে যায়নি। গাছের ডালে একটি তরুণী মেয়ে অস্বাভাবিক অবস্থায় ঝুলতে দেখা যাচ্ছিল। দৃশ্যটা দেখেই সজীবের গলা শুকিয়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। রিফাতও যেন পাথরের মতো দাঁড়িয়ে গেল। কিন্তু ভয় তখনও শেষ হয়নি। ঠিক সেই সময় তার নিজেদের সামনে একজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখল। সে একেবারে অস্বাভাবিকভাবে স্থির হয়ে দাঁড়িয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, তার চোখ দুটোই ছিল একেবারে সাদা, পুরো ধপধপে সাদা। সজীব আর রিফাত কিছু বুঝে ওঠার আগেই তেঁতুল গাছের দিক থেকে সেই মেয়েটির কণ্ঠ ভেসে এলো, এই ছেলেরা। কণ্ঠটা যেন স্বাভাবিক মানুষের মতো ছিল না। তারপর সে এমন একটি কথা বলল যা শুনে দুজনের শরীর যেন ঠান্ডা হিম হয়ে গেল। তোদের দুজনের জীবন আমাদের দে। কথাটা শেষ হতেই চারপাশের নীরবতা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সজীব আর রিফাত এবার দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু কিছু সময় পরেই রিফাত হঠাৎ মাটিতে অচেতন হয়ে পড়ে রইল। সজীব তখন একা, তার মাথায় কিছুই কাজ করছিল না। রিফাতকে ফেলে যাবে নাকি তাকে নিয়ে পালাবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই দূর থেকে একটি সাইকেলের বেলের শব্দ শুনতে পেল, টিং টিং। অদ্ভুতভাবে সেই শব্দটাই যেন সজীবটিকে একটু সাহস দিল। সে দৌড়ে সেই শব্দটির দিকে এগিয়ে গেল। তার মনে ভয় ছিল, শব্দটা কি হতে পারে, কিন্তু সে এমনভাবে এগিয়ে গেল যেন মনে হচ্ছে সে না চাইতেও তাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কিছুটা দূরে গিয়ে দেখলো তাদের পরিচিত এক হুজুর সাইকেলে করে আসছে। এটা দেখে সজীব একটু স্বস্তি পেল। সজীব দ্রুত তাকে পুরো ঘটনাটা খুলে বলল। হুজুরও আর দেরি না করে সজীবের সঙ্গে ঘটনাস্থলের দিকে গেলেন। সেখানে গিয়ে দেখলেন রিফাত এখনো অচেতন হয়ে পড়ে আছে, তবে তার চোখ দুটোই তখন অস্বাভাবিক রকমের সাদা হয়েছিল, ঠিক ওই যুবকটার মতো যে তেঁতুল গাছের নিচে তাদের সামনে দাঁড়িয়েছিল। তখন হুজুর দ্রুত আয়াতুল কুরসি পড়ে তার শরীরে ফু দিলেন। এরপর তার চোখে মুখে পানি ছিটিয়ে দিলেন। কিছু সময় পর রিফাতের জ্ঞান ফিরে এলো। সে ধীরে ধীরে চোখ খুলল। তারপর হুজুর তাদের দুজনকেই বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। সেদিন রাতে যা ঘটেছিল, সজীব আর রিফাত বাসায় কাউকে কিছু বলল না, কারণ তারা জানতো ঘটনাটি জানাজানি হলে তাদের আর কখনো রাতে বাইরে যেতে দেওয়া হবে না। কিন্তু কয়েকদিন পর এলাকার মানুষের কাছ থেকে তারা এমন কিছু জানতে পারল যা তাদের ভয় আরো বাড়িয়ে দিল। তারা জানতে পারল বহু বছর আগে তারা যে মেয়েটিকে ওই তেঁতুল গাছের কাছে দেখেছিল, তার জীবনে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। মেয়েটির একজন ছেলের সঙ্গে সম্পর্ক ছিল,
কিন্তু একসময় সেই ছেলেটি একটি বাইক দুর্ঘটনায় মারা যায়। পরে তার মরদেহ ওই হাসপাতালের পুরনো মর্গে নেওয়া হয়েছিল। সেই ঘটনার পর মেয়েটি মানসিকভাবে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে, আর কিছুদিন পর সেই তেঁতুল গাছের কাছেই তার রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। সেই রাতের পর থেকে জায়গাটিকে ঘিরে আরো অনেক অদ্ভুত গল্প ছড়িয়ে পড়ে, কিন্তু সজীব আর রিফাত সেদিন রাতে আসলে কি দেখেছিল তার কোনো ব্যাখ্যা তারা আজও দিতে পারে না। তবে একটা বিষয় নিশ্চিত, সেই ঘটনার পর থেকে সজীব আর রিফাত আর কখনো রাতের বেলা সেই তেঁতুল গাছের পাশ দিয়ে যায়নি। তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রইল। তোমাদের কি মনে হয় সজীব আর রিফাত সেদিন রাতে সত্যিই কোনো অশরীরীর উপস্থিতি দেখেছিল, নাকি পুরো ঘটনার জন্য অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে? আর তোমাদের আশেপাশে যদি কোনো ভুতুরের জায়গা, বহু পুরনো হাসপাতালের মর্গ, পরিত্যক্ত বাড়ি কিংবা রহস্যময় কোনো স্থান থাকে তাহলে তার নাম ও স্থান কমেন্টে জানাতে পারো। আর পুরো বিস্তারিত ঘটনাটি দিতে চাইলে কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, তোমরা গল্পটা লিখে পাঠাতে পারো। হয়তো পরের গল্পটা হবে তোমাদের পাঠানো সেই জায়গার ঘটনা নিয়ে। রাতের অন্ধকারে কিছু জায়গা শুধু অন্ধকার থাকে না, কিছু জায়গা নিজের সঙ্গে এমন কিছু গল্প লুকিয়ে রাখে যার ব্যাখ্যা মানুষ বছরের পর বছর খুঁজেও পায় না। তাই রাতের পথে চলার সময় চারপাশটা একটু ভালো করে দেখো, কারণ সব সময় যা দেখো সেটা সত্যি নাও হতে পারে। আমি ছিলাম তোমাদেরই সঙ্গে। আবার দেখা হবে পরের এক রহস্যময় গল্পে।